একে একে সারিয়ে তুলতে অনেক টাকার দরকার, সেজন্য যক্ষাকে আমাদের দেশে রাজরোগ বলে। কিন্তু সাধারণের জন্য সরকারি হাসপাতালে তো এই রোগের চিকিৎসার ব্যবস্থাও হচ্ছে। শুনতেই সাধারণের জন্য চাঁদপুর, কাঁচারাপাড়া, চন্দ্রকোনা প্রত্যেকটি টিবি হাসপাতালে গিয়েই নিরাশ হতে হয়েছে। সব হাসপাতালে এক কথাই সিট নেই। আউটডোর ইনজেকশনটাই শুধু বাইরে থেকে নিতে হচ্ছে, আর বাকি সব ঔষধই তো নিতে হচ্ছে বাইরে থেকে। তাছাড়া এরকে শুধু ঔষধ খেয়ালে চলবে না, পর্যাপ্ত পরিমাণে খাদ্য চাই। চাই তো অনেক কিছু, কিন্তু উপায় যে নেই কিছু। সোনা গয়না কাঁসা পেতল সবই তো গেছে, বাকি আছে শুধু এই দেহটা। না হয় এটা বেঁচে। ছি ছি, কি বলছো? আমি তো আছি, অত ভয় পাচ্ছ কেন? তুমি আর কত দেবে মনোজ ঠাকুরপো? হাত পেতে নিতে আমারও তো সংকোচ বোধ হয়। সংকোচ? বিনয়ের বন্ধু আমি, আমার কাছে আবার সংকোচ কিসে? তাই বললে কি হয় মনোজ ঠাকুরপো? আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। অভিমানটুকু ত্যাগ করে তুমি তোমার বাবার কাছে যাও। এই দুর্দিনে তার মতো সহায় আর কেউ নেই। বিপিন বাবু তোমাকে অত্যন্ত স্নেহ করেন, তাছাড়া তোমাকে কতবার নিয়ে যেতেও এসেছেন, তুমি যাওনি। বারবার কত টাকাও পাঠিয়ে দিয়েছে, তুমি তা ফিরিয়ে দিয়েছো। এ সময়ে তুমি অন্য কথা বলো মনোজ ঠাকুরপো। কি সাংঘাতিক জেদ তোমার! বিয়ের পরে একটি দিনের জন্য বাপের বাড়ি গেলে না? আচ্ছা, তুমি নাইট হোটেলে যে নাচের কথা বলেছিলে, দয়া করে ওই কাজটা যদি তুমি আমাকে পাইয়ে দাও। তুমি সত্যি সত্যি নাইট হোটেলে নাচবে? টাকা তো চাই, আর তাছাড়া ওকে তো আমায় বাঁচিয়ে তুলতে হবে। আর কিছু মনে করো না, ঈশ্বর না করুন বিনয় যদি আর সুস্থ না হয়, তুমি কি করবে? বর্তমানে যার ঝাপসা, ভবিষ্যৎ নিয়ে ভাববার মতো সময় কোথায় না। নিজের কথাও ভাবতে হবে বই কি। কিবা বয়স তোমার, এই তো জীবনের শুরু। সুখ ভোগের আশা তুমি করতে চাও, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? সুখ ভোগ হচ্ছে সোনার হরিণ, মায়া মৃগ, ধরতে গেলেই তা বিপদ। শক্ত করে ধরতে পারলেই তো আর কোনো বিপদ থাকে না। তুমি বড্ড কাছে এসে পড়ছো মনোজ ঠাকুর। অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হওয়ার মতো সাহস পাবো কোথায়? খাঁচার পাখির শুধু লাফালাফির স্বাদ, কখনো ডানা বেড়ে উঠতে পারে না। অর্থাৎ তুমি বলতে চাইছো? হ্যাঁ, আমি বলতে চাইছি এই যে হোটেলের কাজটা যেন আমি 2-1 দিনের মধ্যেই পাই। তুমি পাবে। আশ্চর্য, জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমার মনটাও যেন কেমন হয়ে গেছে। আগে যে মরণকে আমি ভয় করতাম, আজ সেই মরণকে কাছে পেতে আমার বড্ড উৎসাহ জাগে। কথা ফুরালো তোমাদের? পুরানো কিনা তাকে তোমাকে তার জবাবদিহি করতে হবে। এতক্ষণ ধরে কি এত প্রেমের কথা বলছিলে? আমি কিছু বুঝি না মনে করো? বুঝেছো? বেশ করেছো। কি করবে? আমাকে শুনে জানাবে। তেজ দেখানো হচ্ছে। ওই তেজ দেখানোর সাহসটা কে দিয়েছে? ওই মনদ। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? মনটা তোমার একেবারে নরম। মনোজ না তোমার বন্ধু, তাকে নিয়ে এমন নোংরা চিন্তা তুমি মনে আনো কিভাবে? দিনের বন্ধু। আমার যখন পয়সা ছিল তখন এই মনোজ আর ওর মতো কত স্বার্থবাদী চাটুকার আমার পায়ের তলায় পড়ে থাকতো, আমার পাশে মদ খেত, ভর্তি করত। এখন সেটা বন্ধ হয়ে গেল কেন? নপুর। এত ছিল, অত ছিল, তা সব গেল কোথায়? হরিচরণ কাকাকে তুমি যে বাড়ি দেখিয়েছিলে, কোথায় গেল তোমার সে বাড়ি? কেনার দায়ে বাবা সে বাড়ি মর্টগেজ দিয়েছিল। ভেবেছিলাম চাকরি বাকরি করে বাড়িটা আমি খালাস করব। করলে না কেন? আর ব্যাংকের টাকাগুলো বা গেল কোথায়? টাকা
তাস খেলতে তোমাকে আমি কতবার নিষেধ করেছি। আমি তোমার পায়ে ধরে পর্যন্ত কেঁদেছি। মদের বোতল ফেলে দেওয়ার জন্য তুমি আমাকে মেরেছ পর্যন্ত। ওই এখন খাচ্ছ না মদ, খেলছ না ফেলাস। সব কথা বলে আর আমাকে লজ্জা দিও না। লজ্জা? লজ্জা আছে তোমার? রাতের পর রাত তুমি যখন ওই নোংরা পাড়ায় কাটাতে, তখন লজ্জা তোমার কোথায় ছিল? এখন সেই সুন্দরীরা কোথায়? তাদের নামের তালিকা দাও, ডেকে এনে তোমার সুরতখানা একবার দেখাই। সুযোগ পেয়ে তুমি আমাকে খোঁচা মারছ। আমি না হয় খারাপ, কিন্তু তুমি তুমি সতী শিরোমণি হয়ে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে ঢলাঢলি করছো কেন? আবার তুমি ওই কথা বলছো? 100 বার বলবো, সতীগিরি সতীগিরি তুমি আমার কাছে বলিও না। বিয়ের আগে ওই পলাশের সঙ্গে তুমি তো কম করতে করনি। তুমি শকুনের অধম। পলাশের মহত্ব তুমি বুঝবে না। আমি শকুন, আমি শকুন। ওই পলাশ পলাশ বড় মহা, তাই না? এই তো তোমার কাছে আমার পাওনা ছিল। পাওনা পাওনা এখনো তোমার অনেক বাকি আছে। এই আমার চোখের সামনে তুমি অন্য নাগর নিয়ে মাতবে, আমি কিছুতেই সহ্য করব না। আমি তো মরবই, আমি তো মরবই, কিন্তু তোমাকেও আমি বাঁচিয়ে রাখবো না নকুল, তোমাকেও আমি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওই ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, প্রাণ থাকতে আমি বিশ্বাসের কোনো অমর্যাদা করব না। দুধটুকু খেয়েছো তুমি? এতক্ষণে তো ঠান্ডা হয়ে গেল বোধহয়। আচ্ছা চলো চলো, তোমাকে শুয়ে দিয়ে আমি দুধটুকু গরম করে এনে দিচ্ছি। চলো। মা, ও মা, তোমার এতটা পাওয়াতে একা একা আইতে আসতে গেলে কেন? কলকাতার রাস্তা প্রচুর যানজট, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। শুনলাম তোর অসুখ, তাই তোকে দেখার জন্য মনটা ছটফট করছিল। কাছে পয়সাও ছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। এই যে পুরোনো পড়াশোনা একবার বন্ধ হয়ে গেছে মা। পলাশ যা পড়াই তাই চলছে, স্কুলে পাঠাবো কি করে বল? তুমি যাই বলো না মা, তোমাদের সবাইকে কলকাতা টেনে আনা পড়াশোনা কিন্তু উচিত হয়নি। উচিতের বিচার অজনা করে। কথাটা আমাকে বললে তো? না বাবা, আমার কপালকে বলছি। বাবা ছেড়াতে যেতে পারেনি, এই জন্য তুমি কথাটা আমাকে বলেছো। আসলে কি হয়েছে মা, তুমি বিশ্বাস করো, অফিসে এমন চাপে পড়ে গিয়েছিলাম যে ওদিকে যাওয়ার সময় পাইনি। আগে কিন্তু বাড়ি থেকেই তুই অফিস করতিস। যাক সে কথা, এখন তোর শরীরটা কেমন আছে? সামান্য সর্দি জ্বর, বড় ডাক্তার দেখেছি, ঠিক হয়ে গেছে মা। তোর অসুখ শুনে আমি যা দুশ্চিন্তায় পড়েছিলাম, চারিদিকে যেমন রোগ ব্যাধি ছড়াচ্ছে, সব সময় একটু সাবধানে থাকিস বাবা। মা, পলাশ এখন কি করে? তোমাদের চলছে কি করে? হোটেলে কি যেন একটা কাজ করে, রাতে যায় সকালে আসে। হোটেলে কাজ তো রাতে? হ্যাঁ, কি করে জিজ্ঞাসা করলে বলে না। বলছিলাম কি মা, যদি দায় আদায় করে 2-100 টাকা চেয়েও আমি রাত দিয়ে দেবো। চৈতালির খাওয়া পড়া চালাচ্ছিস, এটাই তো মস্ত সাহায্য করা হচ্ছে। অনেক টাকা দাও
তো। কত টাকা তুমি কি করবে? কাল সিনেমা দেখতে গিয়ে একটা রেডিওগ্রাফ পছন্দ করে এসেছি, বাইরের মাল, জিনিসটা ভারী সুন্দর। মা, মা কখন এলেন? থাকবেন নাকি আজ? না মা, থাকবো না। আমি একবেলা খেলে তোমাদের বাজে খরচা হয়ে যাবে। হঠাৎ কি মনে করে এলেন? শুনলাম পঙ্কজের অসুখ, তাই একবার দেখতে এলাম। সর্দি জ্বর আবার অসুখ বলে নাকি? এজন্য কষ্ট করে আসার কি দরকার ছিল? তাছাড়া আমি যখন রয়েছি। আমি ভুলে গিয়েছিলাম মা, যে আমার চেয়ে পঙ্কজের অনেক বেশি আপনজন তুমি এখানে রয়েছো। পায়ে পা দিয়ে ঝগড়া করার অভ্যাসটা আপনার কারণে। মা, অভ্যাসটা তোমার নাকি মায়ের? মানে মা এসেছে তার ছেলের কাছে, তা তোমার গায়ে জ্বালা ধরছে কেন? এসেছে তো টাকার জন্য হাত পাততে। কি জন্য এসেছে? তাকে তোমার কাছে কই ফেরত দিতে হবে? হাত পঙ্কজ, আমাকে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করিস নে। আমি আমি এখনই চলে যাচ্ছি বাবা, আমি এখন চলে যাচ্ছি। ও মা, পঙ্কজের ভবিষ্যৎ ভেবে বেহায়ার মতো তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি মা। লক্ষ্মী বড় চঞ্চল, তাকে ধরে রাখার জন্য চেষ্টা করো, বিদায় করার জন্য ব্যস্ত হও না মা, ব্যস্ত হও না, ব্যস্ত হও না। তুমি আমাকে অপমান করলে। কুন্তলিকা, মানটা আগে সংগ্রহ করো, তারপরে না হয় অপমানের কথাটা ভেবো। দেখা যাবে কে কতখানি মানে। সত্যি সত্যি দিন দিন আমি যেন কেমন হয়ে যাচ্ছি। নারী সহজাত গুণগুলো কুন্তলিকার মধ্যে নেই। তবে তবে কি জানি, আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি যেন ওই মোহিনী মায়ায় পড়ে আমি কোথায় যেন বড় ভুল করে ফেলছি। আমি কি ভুল করছি আমি কিছুই বুঝে পাচ্ছি না, আমি কিছুই বুঝে পাচ্ছি না। কেন ভাঙলি? তোদের বাড়িতে জীবনে কেউ সর্বোচ্চ চোখে দেখেছে? আর তোদের আমি তো ইচ্ছে করে সর্বোচ্ছেদ ভাঙিনি বলছি। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, ভাঙলি কেন তাই বল। কবি, তুই পর্দাকে বললে আর একটা সেট কিনে এনে দেবে বল। তোর পর্দার রূপ দেখে দেবে? হ্যাঁ, টাকা লাগে না? হাতের ধাক্কায় পড়ে ভেঙে গেছে, আমি চোখে দেখতে পেলে ভাবতো না বলছি। বুঝে সুঝে কাজ করতে পারো না? টাকাটা গিলাটা এমনি আসে? হ্যাঁ, দোহাই দোহাই বৌদি, খাওয়ার খোটা তুমি দিও না। তুমি কিন্তু আমায় খেতে পড়তে দাও না বৌদি, তুমি যাই খাও, আমিও কিন্তু তাই এই, খাও। আমি আর ওকে আলাদা? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর ওই মুখটা আমি থেতলা দিতে পারি তা জানিস? বৌদি, আমি অন্ধ বলে তুমি আজ আমাকে এ কথা বলতে সাহস পাচ্ছ বৌদি? গায়ের জোর আর অর্থের জোর মানুষের কিন্তু চিরদিন থাকে না। তুমি যেমন আমার মুখ থেতলাতে চাইছো, ঠিক তেমনি তোমার মুখও কিন্তু থেতলাবার লোক আছে বৌদি। তবে রে, কেমন লাগছে বৌদি? ছোট্টা, তুমি এসেছো ছোট্টা, আমাকে তুমি তুমি এখান থেকে নিয়ে চলো ছোট্টা।
চৈতালির গায়ে হাত দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? তোমাকে তার জবাব দেব না। তোমার স্বামীর কাছে জবাব চাইবো। বর্দা! বর্দা! বর্দাকে কেন ডাকছো? আমাদের বর্দা তো আর আমাদের সেই আগের বর্দা নেই। কে ডাকে? আমি জানতে চাই বর্দা, চৈতালির গায়ে হাত তোলার অধিকার বৌদিকে তুমি দিয়েছ? তুমি চৈতালির গায়ে হাত তুলেছো? ও আমার সর্বোচ্চ ভেঙে ফেলেছে। একটা শরবত ছেড়ে তার কয় কোটি টাকা ও চোখে দেখতে পায় না। অসাধ্য হতে যদি ভেঙে ফেলেই থাকে, তুমি তো এগুলোকে মারবে? এটাই কি বাড়ির নিয়ম? ওকে বাড়ির ঝি না চাকরানি? ছোটদা, তুমি চুপ করো ছোটদা। আমাদের জোড়া ভর করে দিয়েছে ও, তাই তো আমাদের উপর ওদের আর কোনো মায়া মমতা নেই ছোটদা। দাদা, উত্তর দাও। আমাদের এই অন্তঃপর একই মায়ের পেটে আমরা জন্মেছি। একটি বার তুমি ভেবে দেখো তো, ওর মতো অবাকিনী এই পৃথিবীতে আর কজন আছে? বস্তিতে রাখা ঠিক নয় বলে আমি ওকে তোমার বাড়িতে রেখেছি। তাও কিন্তু এমনি এমনি রাখিনি। ওর খাওয়া পড়া বাবদ আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠিয়েছি। কি বললি পলাশ? তুই টাকা দিস? বর্দা, চৈতালিকে আমি নিয়ে যাচ্ছি। আর কোনোদিন কোনো কারণে আমরা তোমাদের সামনে আসবো না। আমরা ভুলতে চেষ্টা করব, বর্দা বলে আমাদের কেউ আছে। পলাশ, আমি জানতাম না বর্দা, বিয়ের পর মায়ের পেটের ভাই এমনি ভাবে পর হয়ে যায়। পলাশ, চৈতালি, ছোটদা, চলে আয় আমার সঙ্গে। আমি বলছিলাম কি পলাশ, চৈতালি এখানে থাক। না বর্দা, অন্ধ বোনের ভারী বোঝা বইতে তোমার হয়তো কষ্ট হতে পারে। পলাশ, আশীর্বাদ করো দাদা, আমার এই দুঃখিনী বোনের ভারটা যেন আমি বইতে পারি, বইতে পারি। বর্দা। চৈতালি গায়ে তুমি হাত তুলেছো কেন? চৈতালি খাওয়া পড়া বাবদ পলাশ যে তোমাকে টাকা দিত, এ কথা তুমি আগে বলনি কেন? এটা কি এমন বলবার বিষয়? তোমার কাছে কিছু না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। বলো, বলো কেন তুমি চৈতালি গায়ে হাত তুলেছ? বলো কেন তুমি ওর গায়ে হাত তুললে? ও তোমার শরবতের গ্লাস ভেঙে ফেলেছে, আমাকে বললে না কেন? প্রয়োজন হলে আমি তোমাকে ওরকম 10টা শরবতের গ্লাস কিনে দিতাম, কিন্তু কেন কোন অধিকার তুমি ওর গায়ে হাত তুললে? যদি তোমার হাতে পড়ে ওই গ্লাসটা ভেঙে যেত, তুমি কি করতে? সাবধান নই। তুমি বড় বেশি সাবধান কুন্তলিকা। তাই তো একটু 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 করে তোমার আসল রূপটা যে বেরিয়ে আসতে চাইছে। তাই বুঝি? আর তাই তো দিনের পর দিন তুমি আমার কানে বিষ ফেলে আমার ওই ভাই, ছেলের ভাই পলাশকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি আমাকে কলকাতায় টেনে এনেছিলে। বলো কেন কেন কেন? পলাশের নামে অপবাদ মিথ্যা। তুমি নিজে কিছু দেখোনি? দেখেছি, আমি যা দেখেছি তা সব ঝাপসা কুন্তলিকা, কুয়াশায় ঢাকা ছিল। শুধু একতরফা তোমারই কথা বিশ্বাস করে আমার মা ভাইকে আমি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। সুযোগে পেলে আবার আমি ওদের কাছে যাব, তারপর পলাশের হাত দুটো ধরে আমি ক্ষমা চেয়ে নেব। মায়ের পাশে আমি প্রণাম করে মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। তোমার মতো কুটিলার সঙ্গে
কিছুতেই থাকবো না, কিছুতেই না। মা ভাই তবে সুখের স্বর্গ করে দেবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের চলমান যে যাত্রাপালা, এই যাত্রাপালায় নূপুর চরিত্রে অংশগ্রহণ করছেন আমাদের নিপা দিদি। এই নিপা দিদির অনুষ্ঠানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের সুদূর পাথরঘাটা নির্বাসী রমেশ মণ্ডল তাকে 100 টাকা পুরস্কৃত করেছেন। কমিটির পক্ষ থেকে রমেশ দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। এই নোংরা পরিবেশে আমার নূপুর থাকে, তুই ফোন করে অন্য কোথাও নিয়ে আসিস নি তো? না কর্তা, তাই মানি অর্ডার ফেরত যেত। বিনায় নিজের বাড়ি ছেড়ে এখানে উঠে এলো কেন? তার বকর শুনেই তুমি তো আনন্দ আটকানা হলে জলটুকু মেপে দেখবার চেষ্টা করলেন না। কি হয়েছে খুলে বল। এনার দায়ে জামাইবাবুর ঘর দোর সব বিক্রি হয়ে না, তুই মিথ্যে বলছিস। না, না, মিথ্যে নয় কর্তা। এই যদি সত্যি হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই। মিথ্যা বলছে বাবা। দিনুদা, ওরে ওরে দিনু, এই আমি কাকে দেখছি? আমার একমাত্র মা বড় মেয়ে। দেখি তোমার বেহাল বাসা দিদি বলি। এসব আমার সুখের চিহ্ন দিনুদা। ওরে দিনু, সে দিনে 10 বার পোশাক বদল করত, সবাই চার রূপ লাবণ্যের প্রশংসা করছ। কোথায় গেল সে হাসি? সে হাসি তুমি নিজেই কেড়ে নিয়েছো। আমি চাইনি, আমি চাইনি। এই তো তুমি চেয়েছিলে বাবা, তোমার চাওয়া তো আজ কানায় কানায় পূর্ণ হয়েছে বাবা। কোথায় কোথায় সে প্রধান বিনয়? আমার সঙ্গে প্রধান শাস্তি আমি তাকে দেব। জামাইবাবু কি কোনো কাজ করেন না? এতদিন তো অনেক কাজ করেছি দিদুদা, তাই আজ বিছানায় শুয়েছে বিশ্রাম নিচ্ছে। কি হয়েছে? যত টাকা লাগে আমি সারিয়ে তুলবো। কি হয়েছে দিদিমণি? অমন দুঃখের কষ্টের মধ্যে থাকলে তুমি তো বাঁচবেনি, আর জামাইবাবুকেও বাঁচানো যাবেনি। কথা বলছিস রে কেন মা? শুনে কি লাভ বাবা? আমার ব্যথার বোঝা আমি নিজেই বইতে পারবো। জানো বাবা, জানো, কলকাতার বড় বড় ফ্লাশ বোর্ডগুলোতে খবর নিয়ে দেখো, ওর মতো অত বেশি টাকা নিয়ে কেউ খেলতো না বাবা। ওরে দিনু, এই আমি কি শুনছি? চলো, তুই প্রাণে মরে যাবে। আরো আছে বাবা, নোংরা পাড়ায় সুন্দরীদের সঙ্গে তোমার জামাইয়ের ভারী ভাবসা হবে না কেন? ব্যারিস্টারের ছেলে তো, ফরাসির সঙ্গে বিয়ে না দিয়ে তুমি তুমি ভালোই করেছো বাবা। না না, আর তোকে আমি এখানে রাখবো না। এখনই এখান থেকে তোকে আমি নিয়ে যাবো। না, কোথায় কোথায় তুমি আমায় নিয়ে যাবে বাবা? আমার নিজের বাড়ি দেবীপুরে। না আমার স্তর সমস্ত সম্পত্তি তোরই বাবা। না না বাবা, না, সেখানে আমি আর কোনোদিনও যাব না বাবা। আমি তোমার কাছে হাত জড়ো করছে দিদিমণি। দেখাই তুমি অনুরোধ করছো দিনুদা। আজ আমি তোমাদের কাছে আমি আমি অবাধ্য হলাম।
যাবি না মা? বেশ, তোর অভিমান নিয়ে তুই থাক, আমি আর কোনদিন থেকে যেতে পারবো না। আমি ফিরে যাচ্ছি মা। আজ যাবার সময় আমার একটা অনুরোধ রাখ মা, একটা অনুরোধ রাখ। আমার টাকাগুলো রাখ মা। টাকা টাকা আমি নেব না বাবা। দেবী না, যদি তুমি পারো আর কিছুদিন পরে আমার জন্য একটা থান কাপড়ে নাও, আমি তা আস্তে আস্তে গ্রহণ করব বাবা, আমি তা আস্তে আস্তে গ্রহণ করব। এই শোন মা, শুনে যা। এই নুপুর আমাকে কি বলে গেল? তখন তো আমি কতবার নিষেধ করেছিলাম আমার কথাটা গায়ে মাখবে না। কেন মাখবে? আমি আপনাদের আর কে? ওরে দিনু, জীবনের বিয়ের পর বাবুর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কথা, আমি তো মুখের দিকে তাকাতে পারিনি। সে আমায় বলেছিল, দিনুদা আমার নুপুর যখন ভেঙে গেছে আমি আর বিয়ে করব না। বলিসনি দিনু, আর বলিসনি। তুমি দুটো জীবনের গলা টিপে মেরে ফেলেছ। হ্যাঁ, আমি মেরে ফেলেছি। তোরা আমাকে না হয় আমার সাহস নারীটা টিপে আমাকে নিঃশ্বাস করে দে। ওরে, এ আমি কি করলাম? এই ভুল সংশোধনে আর কোনো পথ রইল না রে, আর কোনো পথ রইল না। আমার দিদিমণির হাসিটুকু কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে? না না না, তোমায় আমি আর ডাকবো না। তুমি বলো চলবে দাদা, তুমি বলো তুমি বলো।